মা মা বলে ছোট্ট ছোট্ট দুটো হাত তুলে ছুটে এলো ডলি। সঞ্জয় দাঁড়িয়ে পড়ল। মা তো আর নেই এখানে, মেয়েকে বলল সে। মা আছে, মায়ের কাছে যেতে দাও বাবা, রেগে পড়ল ডলি। সঞ্জয়ের আর ভালো লাগছিল না। ডলির মা যে আর আসবে না কোনো দিনই, সেটা মেয়েকে বোঝানোর মতো সময় বা উৎসাহ কোনোটাই ছিল না তার। ডলিকে নিয়ে নিজের মা সর্বরীর কাছে এলো সঞ্জয়। একে একটু রাখো তো মা, আমি আর সামলাতে পারছি না। বিরক্তি উপচে পড়ছে সঞ্জয়ের চোখে মুখে। আমাকে মায়ের কাছে দিয়ে এসো না বাবা, বলল ডলি। এবারে সঞ্জয় একটু রেগে গেল। বলল ডলিকে মায়ের কাছে যাওয়া যাবে না, মা নেই। বকুনি খেয়ে চুপ করে গেল ডলি। তারপর কাঁদতে শুরু করলো। রেগে ঘর থেকে বেরিয়ে গেল সঞ্জয়। সর্বরী অন্যদিকে তাকিয়ে নিজের কাজ করতে শুরু করলেন। কেউ দেখল না, ডলি আবার হঠাৎ হাসতে শুরু করলো। ডলির মা দিয়া কিছুদিন আগেই নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। তারপর থেকে দাদু ঠাকুমার বাবার সাথেই থাকে ডলি। ডলির মামা বিতান ডলিকে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু সঞ্জয় ছাড়েনি। ছোট্ট ডলি কিছুই বোঝেনি এগুলো। শুরুর দিকে ওকে নিয়ে খুব একটা অসুবিধা হয়নি, কিন্তু কদিন ধরে এই এক মুশকিল হচ্ছে। ও মাঝে মাঝেই মাকে ডাকতে ডাকতে ছুটে যাচ্ছে। প্রথম প্রথম সঞ্জয়রা ভেবেছিল যে এটা কদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে, আর ডলিও ভুলে যাবে তার মাকে। কিন্তু যতদিন যাচ্ছে ব্যাপারটা যেন বাড়ছে, আর এটাই অসহ্য হয়ে উঠেছে সর্বরীর কাছে। তিনি কোনোদিনই দিয়াকে পছন্দ করতেন না। তার সব সময়ই মনে হতো এই মেয়েটা এই বাড়ির বউ হওয়ার যোগ্য নয়। অত্যন্ত অবস্থাপন্ন ওনারা, যাকে বলে বনিদি পরিবার। নিজে পছন্দ করে ছেলের বিয়ে দিতে চেয়েছিলেন সর্বরী, কিন্তু সঞ্জয় কোথা থেকে পছন্দ করে নিয়ে এলো দিয়াকে। একেবারেই সাধারণ ঘরের মেয়ে সে। মাতৃভক্ত ছেলের এরম ব্যবহারে ভেঙে পড়েছিলেন সর্বরী। ঠোকাঠুকি লেগেই থাকতো দিয়ার সাথে সর্বরীর। প্রথম প্রথম মুখ বুজে সহ্য করলেও আস্তে আস্তে মুখ খুলতে শুরু করেছিল দিয়াও। মাতৃভক্ত সঞ্জয় যদিও বেশিরভাগ সময় মায়ের পক্ষই নিত, তাই সঞ্জয় আর দিয়ার সম্পর্কটাও শেষ দিকে থেকেছিল তলানিতে এসে। আশুতোষও এই বিয়েটা চাননি, কাজেই কথাবার্তাও তিনি প্রায় বলতেনই না দিয়ার সাথে। বাড়িতে মোটামুটি একঘরেই হয়ে গেছিল দিয়া, মেয়েই ছিল তার জগৎ। অফিস থেকে একটু রাত করে ফিরলেন আশুতোষ। সবার আগে লাফাতে লাফাতে এলো ডলি। এসেই আবার মা মা বলে এগিয়ে এলো আশুতোষের দিকে। আশুতোষ ডাকলেন সর্বরীকে, বললেন একে নিয়ে যেতে। সর্বরী টানতে টানতে নিয়ে গেলেন ডলিকে শোয়ার ঘরে। কাঁদতে কাঁদতে গেল ডলি। তাকে জোর করে বিছানায় শোয়ানো হলো। হঠাৎ দেখলেন ডলি আবার হাসতে শুরু করে দিয়েছে, সর্বরীর দিকেই তাকিয়ে। কিন্তু না, দৃষ্টিটা তো যেন সর্বরীর ঘাড়ের ওপর দিয়ে পেছন দিকে। পেছনে তাকিয়ে দেখলেন পেছনে কেউ নেই। হাসতে হাসতেই হঠাৎ ডলি বলল, মা এসেছে। এক মুহূর্তের জন্য চমকে উঠলেও নিজেকে শান্ত করলেন সর্বরী। প্রথম প্রথম কাঁদলেও এখন নিশ্চিন্তে ঘুমোয় সে। একদিন রাতে আশুতোষবাবু ওয়াশরুম যাচ্ছিলেন। যেতে যেতে ডলির ঘর থেকে কারোর কথা বলার আওয়াজ পেলেন। এত রাতে কার গলার আওয়াজ? উনি আস্তে আস্তে এগিয়ে গেলেন আর কান পেতে শুনলেন। হ্যাঁ, ঠিকই তো, একটা আওয়াজ ডলির, আরেকটা কেউ, কিন্তু সে কে?
তার গলাটা ঠিক বোঝা যাচ্ছে না। তিনি জোর করে হাঁক দিয়ে ভেজানো দরজাটাকে খুলে ঘরে ঢুকতেই দেখলেন ডলি দিব্যি ঘুমোচ্ছে আরাম করে। এদিক ওদিক ঘুরে দেখলেন তিনি। তারপর নিশ্চিন্ত হয়ে ঘর থেকে বেরোতে যাবেন, হঠাৎ কেমন একটা খটকা মনে হলো। রাতের বেলা তো ডলির ঘরের দরজা ভেজানো হয় না, আজ হঠাৎ ভিজিয়ে দিল কে? পরের দিন রাতে খাবার টেবিলে বসে ডলি কিছুতেই খাচ্ছে না, আর বকুনি খাচ্ছে সঞ্জয়ের কাছে। তাতেও কিছুতেই সে খাচ্ছে না। রেগে গিয়ে মেয়েকে চড় মেরে দিল সঞ্জয়, আর ডলি ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে উঠল। হঠাৎ তখন পাশের ঘরে কি একটা যেন পড়ে যাওয়ার আওয়াজ হলো। ছুটে গেল সঞ্জয়। একটা শোপিস পড়ে গেছে, জানলা বন্ধ, কোনো হাওয়াও বইছে না। তাহলে পড়ল কি করে? যাই হোক, সেটা ঠিক করে রেখে এসেই দেখল যে মেয়ের খাওয়া শেষ। অবাক হয়ে জিজ্ঞেস করল, এত তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল তোর? মেয়ে হাসি মুখে বলল, হ্যাঁ, মা খাইয়ে দিল। কি? কোথায় মা তোর? রাগে চেঁচিয়ে উঠল সঞ্জয়। এবার তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তাতেও একটুও ভয় না পেয়ে ডলি আঙুল দিয়ে দেখালো, ওই তো তোমার পেছনে দাঁড়িয়ে আছে। চমকে ঘুরে তাকালো সঞ্জয়, কিন্তু কেউ কোথাও নেই। সে বিরক্ত হয়ে চলে গেল নিজের ঘরে। পরের দিন রাতে শুতে যাওয়ার আগে আশুতোষবাবু নিজের চোখে দেখে গেলেন যে ডলির ঘরের দরজা খোলা আছে। রাত তখন অনেক। আশুতোষবাবু উঠেছেন ওয়াশরুম যাওয়ার জন্য। আবার শুনতে পেলেন ডলির ঘর থেকে কথা বলার আওয়াজ। একটা গলা যে ডলির বোঝা যাচ্ছে, সে হাসছে, কিন্তু আরেকটা আওয়াজ বোঝা যাচ্ছে না। দরজা যথারীতি ভেজানো। তিনি আজ আর কোনো আওয়াজ করলেন না। আস্তে আস্তে দরজাটা খুলে যা দেখলেন তাতে তিনি চমকে উঠলেন। ডলি কারোর দিকে তাকিয়ে বকবক করছে, কিন্তু সে আলমারির আড়ালে থাকায় উনি দেখতে পাচ্ছেন না যে আরেকজন কে। তিনি পা টিপে টিপে ঢুকলেন ঘরে। তাকে দেখে ডলি চমকে উঠল আর চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ার চেষ্টা করল। আর কোনো দিকে কাউকে দেখতে পেলেন না আশুতোষবাবু। ভয়ানক রাগের চোটে ডলিকে কান ধরে টেনে তুললেন তিনি। ডলি এমনিতেই ভয় পায় আশুতোষবাবুকে, আর আজ উনার রুদ্রমূর্তি দেখে আরও ভয় পেয়ে গেল। বাঁদর মেয়ে, রাত্রেবেলায় ইয়ার্কি হচ্ছে বলে ডলিকে চড় মারতে যাবেন, হঠাৎ ওই হাতে একটা শীতল কঠিন স্পর্শ অনুভব করলেন। কিন্তু কে ধরল তার হাত? চমকে ঘুরে তাকিয়ে তিনি স্তব্ধ হয়ে গেলেন। তার সামনে দাঁড়িয়ে আছে অদ্ভুত একজন। তার পুরো শরীরটা পুড়ে ঝলসে গেছে। তাকিয়ে আছে সে নিজের হিংস্র চোখ দিয়ে আশুতোষবাবুর দিকেই, আর বলছে, আমাকে মেরে হয়নি, আমার মেয়েটার গায়ে হাত তুলবি? আশুতোষবাবুর নড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছেন, আর তিনি পারছেন না এই দৃশ্য সহ্য করতে। এই শুনে আর দেখে উনি আছড়ে পড়লেন মাটিতে। সকালে ডলির রুমের দরজা খুলতেই সর্বরী দেখলেন মাটিতে পড়ে আছে আশুতোষের মৃতদেহ। চোখ দুটো যেন ভয় বেরিয়ে এসেছে। চিৎকার করে উঠলেন সর্বরী। ডক্টর এসে বললেন যে উনি মারা গেছেন। খুবই ভয় পেয়েছিলেন, আর সেটাই মারা যাওয়ার কারণ। ঠিক ওই সময় সঞ্জয় বাড়িতে ছিল না। একাই বসেছিলেন সর্বরী। ডলির ঘরে কি দেখে ভয় পাবেন আশুতোষ, ভেবে পাচ্ছেন না সর্বরী। ডলিকে জিজ্ঞেস করলেন, দাদুর কি হয়েছিল তুমি কি জানো? দাদু কেন ভয় পেয়েছিল? ডলি ইনোসেন্টভাবে বলল, জানি তো, দাদু আমাকে মারতে এসেছিল, তাই মা রেগে গেল, আর দাদু মাটিতে পড়ে গেল তখনই। শুনে সর্বরী আর নিজেকে সামলাতে পারলেন না। এমনিতেই তিনি আপসেট ছিলেন, আর তার ওপর এই ধরনের কথা শুনে উনি অত্যন্ত রেগে গেলেন। ঠাস ঠাস করে দুটো চড় কষিয়ে দিলেন ডলির গালে। সে কাঁদতে শুরু করল। হঠাৎ
শর্বরী একটা পোড়া মাংসের গন্ধ পেলেন, আর মনে হলো যেন তার চুলে একটা টান পড়ল। কিছু বোঝার আগেই কেউ তাকে অমানসিক টান দিয়ে শূন্যে উঠিয়ে ফেলল। দেখলেন দিয়ার সেই পোড়া মুখটা একদম তার মুখের সামনে। হিমশীতল চোখে তাকিয়ে আছে সে, চোখ দুটো যেন রেগে জ্বলছে। ঠান্ডা হাতে টিপে ধরল তার গলা। ওই অবস্থাতেই শর্বরী শুনতে পেলেন দিয়ার গলার আওয়াজ। সে বলছে, তোদের কাউকে ছাড়ব না। একটু পরেই ঘরে ফিরে এলো সঞ্জয়। মাকে ডেকে সাড়া না পেয়ে মায়ের ঘরে ঢুকতেই দেখল শর্বরী মেঝেতে পড়ে আছেন। খোলা দুটো চোখে আতঙ্কের ছাপ, আর গলায় রক্ত জমে গেছে। সঞ্জয়ের বুঝতে আর বাকি রইল না যে তার মা বাবা কিভাবে মারা গেছেন। কি করবে বুঝতে না পেরে ছুটে বেরিয়ে ডাইনিংয়ে চলে এলো সঞ্জয়। এসেই চমকে উঠল, সেখানে মেঝের ওপর দাঁড় করানো আছে সেই পিতলের ফুলদানিটা। এটা দিয়েই তো মাথায় মেরেছিল সেদিন দিয়ার। মাত্র এক ঘাই শেষ হয়ে গেছিল দিয়া। তারপর তার দেহটাকে পুড়িয়ে দিয়েছিল ওরা তিনজনে মিলে। আর শর্বরীর বুদ্ধিতেই এই রকমটা হয়েছিল। তারপর তারা সেই ফুলদানিটাকে দূরে কোথায় ফেলে দিয়ে এসেছিল। এটা এখানে এলো কি করে? ভাবতে ভাবতেই হঠাৎ একটা পোড়া গন্ধ পেল, আর ফিরে তাকাতেই তার দম বন্ধ হয়ে গেল ভয়ে। সামনে দাঁড়িয়ে আছে দিয়া, তার ঝলসানো চেহারা নিয়ে, মুখে একটা হালকা হাসি। তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে শুরু করলো দিয়া। চোখ বন্ধ করে মাটিতে বসে পড়ল সঞ্জয়। বলতে থাকলো, আমাকে ছেড়ে দাও দিয়া, আমি পুলিশের কাছে গিয়ে ধরা দিচ্ছি, সব কনফেস করে দেব। চোখ বন্ধ করে নিশ্চিত মৃত্যুর অপেক্ষা করছিল সঞ্জয়, কিন্তু কিছু হলো না। কিছুক্ষণ পর চোখ খুলে দেখল দিয়া তার সামনে নেই। সঙ্গে সঙ্গেই বাড়ির থেকে বেরিয়ে থানায় গিয়ে সব কথা বলে সারেন্ডার করে দিল সঞ্জয়। ডলিকে তার মামা পিতার নিয়ে চলে গেলেন নিজেদের বাড়ি। রাত্রেবেলা জেলের মধ্যে বসে আছে সঞ্জয়। ঘুম আসছে না তার আজ। একজন ভালো লয়ার জোগাড় করেছিল সে। তিনি খুব ভালো করেই কেসটা সাজিয়েছিলেন। তাতে সঞ্জয়ের সাজা অনেকটাই কম হয়ে গেছিল। আবার সে বেরিয়ে গিয়ে নতুন জীবন শুরু করতে পারবে, এইসব ভাবতে ভাবতে হঠাৎ সে একটা পোড়া গন্ধ পেতে লাগলো। চমকে উঠে সামনে তাকিয়ে দেখল সেই ফুলদানিটা সামনে রাখা আছে, আর পেছনে দাঁড়িয়ে আছে দিয়া। দিয়া আজ নিজেই শাস্তি দেবে সঞ্জয়কে।